রাজপথের থেকে সাম্প্রদায়িক অপশক্তি রুখতে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু 5 মাস পার না হতেই এই ইউনূস সরকারের চৌকাট মারাচ্ছেন না হাসনাত সার্জিসরা। আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, তাই যারা নির্বাচন হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেন আমাকে ছাত্ররা বসিয়েছে, তারা যখন পাকিস্তান করেন, আমাদেরকে পাকিস্তানে ভালো হইতেছে, বাই চান্স বাংলাদেশ হয়েছে। শেখ হাসিনার পূর্বে কোনো দলই কিন্তু এক টার্ম অর্থাৎ 5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেনি, আর যদি থাকেও পরপর 2 বার 8 থেকে 10 বছর। জাতির কাছে ট্রাম্প এটা করতে পারলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 15 তারিখকে ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য পদক্ষেপ এবং এর পেছনের কারণ কি হতে পারে এই দিনটিতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার জন্য রয়েছে চমকপ্রদ তথ্য। রাজপথের থেকে সাম্প্রদায়িক অপশক্তি রুখতে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে এবার নির্ভয়ে হিলিতে আওয়ামী নেতা কর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল। প্রিয় ভিউয়ার্স, 5 আগস্টের পর আওয়ামী নেতা কর্মীদের তেমন একটা সাড়া না পাওয়া গেলেও এবার সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ মানুষ নিয়ে আওয়ামী নেতা কর্মীরা বেশ সরব হয়ে উঠছে। এবার হিলিতে ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে কেঁপে উঠল রাজপথ। 5 আগস্টের পর গুটি কয়েক মানুষ নিয়ে মিছিল বের করা আওয়ামী লীগ আজ তাদের মিছিলে জনসমুদ্রে পরিণত। শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেন আমাকে ছাত্ররা বসিয়েছে, তারা যখন বলবে তখনই নির্বাচন দেব, এই বার্তাগুলো না ভালো বার্তা দেয়। আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হোক। আমি বলতে পারি এই দেশে আমি নিরপেক্ষ আছি। ওই ডক্টর ইউনূস নিরপেক্ষ না, উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন। উনি তো এই জাতি এই দেশবাসীর কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসেন। এবার ডক্টর ইউনূসকে ধুয়ে দিয়ে নির্বাচন ইস্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে সাথেই থাকুন। সম্প্রতি এক টক শোতে সমন্বয়ক উপদেষ্টা সহ ডক্টর ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেশটিকে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না ডক্টর ইউনূসের সরকার। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় হামলা মামলা, খুন গুম, ভাঙচুর হচ্ছে। এই বাংলাদেশটা যে কি হবে আমরা নিজেও জানি না। বাংলাদেশটা মনে না পুতুল মনে করিয়া নাচাচ্ছে। এখন জনগণ মরুক, আমরা বাঁচি। এই যে শেখ হাসিনা যাওয়ার পর দেখো এই কয়েকদিনের মধ্যে আবার মনে চোর ডাকাত ছিনতাইকারী আজ জানি সব শুরু হয়ে গেছে। এছাড়াও দেশের বিভিন্ন মানুষ এক এক সময় এক এক দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করছে। এসবের কোনো কিছুরই সমাধান করতে পারছেন না ডক্টর ইউনূস। এছাড়াও তারা ক্ষমতায় থাকার লোভে বিভিন্ন অজুহাতে নির্বাচনকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে শেখ হাসিনার কি দোষ ছিল? এখন তো ডক্টর ইউনূস ও শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য দেখছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেন আমাকে ছাত্ররা বসিয়েছে, তারা যখন বলবে তখনই নির্বাচন দেব, তাহলে হাসিনার আন্ডার ইলেকশনের সাথে ওনার এবং ওনার আন্ডার ইলেকশনের ডিফারেন্স। এদিকে খুনি মেজর ডালিমকে উদ্দেশ্য করে বঙ্গবীর কাদের সিদ্দিকী একটি ভিডিও বার্তায় বলেন, মেজর ডালিম আমাদের বঙ্গবন্ধুর খুনি, তাকে যে প্রশ্রয় দিবে তাকেও ছাড় দেওয়া হবে না, হোক সে রাজনীতিবিদ কিংবা হোক সে সাংবাদিক। এখানে ডালিম কোনো বিষয় নয়, ডালিম একজন খুনি, তাকে কেউ লালন করলে এই অপরাধ থেকে তিনি মুক্ত হন। আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, তাই যারা নির্বাচনে বাধা দিতে চায় তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। ইউনূস সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ফাঁক গলিয়ে আওয়ামী লীগ প্রতিবিপ্লব করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। আপনারা জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন, না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে কোনো সময় মানুষ রাস্তায় নেমে আসতে পারে। আমরা চাই শেখ হাসিনা আবার আসুক, আমরা শেখ হাসিনা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা। দীর্ঘ প্রায় 5 মাস পর আবার আওয়ামী লীগ সংগঠনের সকল নেতাকর্মীরা রাজপথে জড়ো হচ্ছেন। জানা যাচ্ছে আগামী 20 জানুয়ারির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় পুনর্গঠন হবে আওয়ামী লীগের। তবে শুধুমাত্র আওয়ামী লীগ নয়, দেশের সকল রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রমকে একটি ষড়যন্ত্র বলে প্রকাশ করেছেন। কিছুদিন আগে দেখলাম শতাধিক পণ্য
5 মাসের হিসাব দেন, খতিয়ান দেন, কি করেছেন? এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো? এছাড়া চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এতদিন চুপচাপ থাকলেও সম্প্রতি তিনি ডক্টর ইউনূসের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলছেন, এতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার ও তার সমন্বয়করা কি করেছে? দ্রব্যের মূল্য কমিয়েছে নাকি দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে উন্নতি করতে পেরেছে? এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? সড়ক দুর্ঘটনা কমছে, কেমনে কমবে? পাকিস্তান করেন, আমাদেরকে পাকিস্তানে ভালাইতে চান। বাই চান্স বাংলাদেশ হয়েছে, 30 লাখ মানুষের রক্ত আপনার কাছে লাগছে বাই চান্স। আসলে আপনাদের কিছু কুয়োদ বাড়ছে। বাংলাদেশে একেবারে সুন্দরভাবে থাকতে পাইরা, খাইতে পাইরা তুন্তনা হয়েছেন, কুয়োদ বাড়ছে, তাই যা খুশি তাই আপনারা বলছেন। বেশি দিন আপনারা যা খুশি তা বলতে পারবেন না। শেখ হাসিনা আমার বোন, তিনি আমাকে ভাই বলে ডেকেছিলেন। এবার বোনের মর্যাদা আমিই রক্ষা করব, এমন মন্তব্য করে সংবাদ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। কিন্তু বঙ্গবন্ধুর সাথে আমার কিন্তু 16 আনাই মিল আছে। আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি, শেখ হাসিনা আমার বোন, আমি তার সাথে রাজনীতির তর্কাতর্কি করতে পারি, কিন্তু তার মান সম্মান হানি হোক এটা আমি করতে পারি না, কোনোদিন করবও না। তবে কি জানুয়ারিতেই ফিরবেন শেখ হাসিনা? সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। গত 5 মাস যাবৎ শেখ হাসিনা দেশ ত্যাগের পরও নীরব ভূমিকা পালন করেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে বঙ্গবন্ধুকে অবমাননা ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি হুঙ্কার দিয়েছেন 75 সালে আওয়ামী লীগ চুপ ছিল, কিন্তু আওয়ামী নেতা কর্মীদের আর চুপ থাকা চলবে না। লীগের দুর্দিনে আমি তো আওয়ামী লীগের কোনো দুর্দিন দেখি না, আর আপনারা কিভাবে নেবেন আমি জানি না। মৌলানা ভাসানী আওয়ামী লীগ। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে কঠোর বার্তা দিয়েছেন বিএনপির সম্পাদক রুমিন ফারহানা। পদত্যাগ করেন। সরকার একটা নির্দলীয় হাসনাত সার্জিস আসিফ নাহিদরাই দেশের সর্বোচ্চ ক্ষমতাধর চেয়ারটিতে বসিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু 5 মাস পার না হতেই এই ইউনূস সরকারের চৌকাট মারাচ্ছেন না হাসনাত সার্জিসরা। উল্টো অন্তর্বর্তী সরকারের সমালোচনা আর নানা দাবি দাওয়া নিয়ে দেশ জুড়ে জনমত সৃষ্টির কাজে ব্যস্ত তারা। আদতে ডক্টর ইউনূসের সঙ্গে কি নিয়ে বিরোধ হাসনাত সার্জিসদের? অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন উপদেষ্টা রয়েছেন ইউনূস প্রশাসনে। যে কোনো দাবি, সংস্কার কিংবা অদল বদল হাসনাত সার্জিসরা ইচ্ছা করলেই উপদেষ্টাদের অফিস কিংবা বাড়িঘর কোথাও যাওয়ার জন্য মানা থাকার কথা না, অথচ সে আলোচনা বৈঠকে দেখা যাচ্ছে না তাদের। হঠাৎ কেন এই দূরত্ব? গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে যেখানে তারা নিজেরা বসে পরিকল্পনা করতে পারেন, যেসব বিষয়ে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে বসে আলোচনা করেও সমাধান করা সম্ভব, সেগুলো কেন ঘটা করে জনসম্মুখে চলে আসছে? ইউনূস প্রশাসন তাদের গুরুত্ব দিচ্ছে না, নাকি হাসনাত সার্জিসরা অন্তর্বর্তী সরকারের আস্থা পাচ্ছেন না? এমন প্রশ্ন এখন বিশ্লেষকদের মুখেও উচ্চারিত হচ্ছে। ইদানিং উপদেষ্টাদের নানা বিষয়ে সমন্বয়করা হুঁশিয়ারি দিচ্ছেন, দিনক্ষণ বেঁধে দিচ্ছেন, যা এই প্রশ্নকে আরও ভারী করে তুলছে। অন্যদিকে ইউনূস গংরাও চুপচাপ, অনানুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যই করছেন না সমন্বয়কদের ইস্যুতে। ইউনূস সরকার আর হাসনাত সার্জিসদের প্রতি দেশের আপামর জনতার আস্থা আর প্রত্যাশার পারদ ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেই আস্থা আর প্রত্যাশায় কিছুটা হলেও হতাশার বাতাস লেগেছে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশে সৃষ্টি হয় এক অরাজক পরিস্থিতি। এই কঠিন সময়ে শিক্ষার্থীরা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশে ফিরে জাতির হাল ধরার আহ্বান জানান। 8 আগস্ট দেশে ফিরে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। কিন্তু যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালো, আজ তারাই তাকে নানা কারণে হুঁশিয়ারি দিচ্ছেন। তবে কি বিশ্বাস আর সম্পর্কে ফাটল ধরেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখন মার্চ ফর ইউনিটি বা ঐক্যের যাত্রার কর্মসূচি পালন করছে। সাধারণের প্রশ্ন, ঐক্যে কি ফাটল ধরেছে? যদি ধরে থাকে তাহলে কেন? আপাতত এই কেনর কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। কোনো বোদ্ধা মনে করছেন ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কোনো দূরত্ব বা মতবিরোধ নেই সমন্বয়কদের। নানা ইস্যুতে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সংস্কার আর রাষ্ট্রনীতির বিষয়ে প্রকাশ্যে কথা বলছেন সমন্বয়করা, যে কারণে সাধারণের মনে এমন প্রশ্ন তৈরি হয়েছে। আদতে এই বিপ্লব আর বিজয় ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিজয়, সুতরাং তাদের সঙ্গে থাকতে হবে আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাদের। ডক্টর ইউনূস আর উপদেষ্টাদের পক্ষে সম্ভব না সাধারণের সঙ্গে মিলে কাজ করা।
বরং বলা যায় রাষ্ট্র পরিচালনায় যারা ব্যস্ত তারা তাদের কাজ করছেন, আর জনতামুখী থাকা কথা যাদের তারা সেখানেই আছেন। এটা দূরত্ব নয়, বরং পরিকল্পনারই অংশ। অনেকেই হয়তো মনে করছেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ একেবারেই শেষ, তারা আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না। এই চিন্তাভাবনা যাদের মাথায় আছে, আমি বলবো যে তারা একেবারে বোকার স্বর্গে বাস করছেন। যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন, বাংলাদেশে শেখ হাসিনার পূর্বে কোনো দলই কিন্তু এক টার্ম অর্থাৎ 5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেনি, আর যদি থাকেও পরপর 2 বার 8 থেকে 10 বছর সর্বোচ্চ ক্ষমতায় থাকতে পারবে। এরপর কিন্তু আবারও আওয়ামী লীগ নিজেদের দলকে গুছিয়ে নিয়ে ক্ষমতায় আসবে, আর যখন আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে ছাত্র আন্দোলনের সমন্বয়করা মহা বিপদে পড়ে যাবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত প্রতিশোধপরায়ণ একটি দল। এর আগে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র বিরোধী দল করায় স্বৈরশাসক শেখ হাসিনা জামায়াতের নিরপরাধ নেতাকর্মীদের যেভাবে ফাঁসিতে ঝুলিয়েছে, এটাই তার প্রমাণ। তেমনি আওয়ামী লীগ সরকার যখন আবারও ক্ষমতায় আসবে তখন 5ই আগস্টে হাসিনাকে পতনের মূল হোতা যে সকল নেতাকর্মী, উপদেষ্টা ও ছাত্র সমন্বয়ক রয়েছে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতেও পরোয়া করবে না হাসিনা সরকার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসলে যে সকল রাজনৈতিক নেতা, উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কের গলায় ফাঁসির দড়ি ঝুলবে তাদের সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতা ও দেশের সকল মানুষের ঐক্যমতের ভিত্তিতে তাকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আর এই আওয়ামী লীগ সরকারের সাথে ডক্টর ইউনূস অনেক আগে থেকেই বিরোধ চলে আসছিল। এর আগে ক্ষমতায় থাকতে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে পদ্মা নদীতে চুবিয়ে তোলার কথা প্রকাশ্যে বলেছিলেন। মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। আর সব মিলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠিন শাস্তির ব্যবস্থা করবে, এমনকি তাকে ফাঁসির দড়িতেও ঝুলাতে পারে। তবে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চাইলে বহির্বিশ্বের বাধার সম্মুখীন হতে হবে আওয়ামী লীগ সরকারকে, আর এজন্য কম করে হলেও তাকে আজীবন কারাদণ্ডের সাজা দেবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী, ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, যার মাধ্যমে তিনি কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন। যে কারণে শেখ হাসিনা যদি আবারও বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে আসিফ মাহমুদও কঠিন বিপদে পড়বে, আর এর থেকে রক্ষা পেতে হলে তাকে হয় দেশ থেকে পালাতে হবে, না হলে আওয়ামী লীগ সরকারের প্রশাসন দ্বারা জেল জুলুমের শিকার হতে হবে, এমনকি সর্বশেষ ফাঁসির দড়িও ঝুলতে পারে তার গলায়। তবে এ সকল কিছু জেনেই কিন্তু আসিফ মাহমুদ হাসিনার বিরুদ্ধে মাঠে নেমেছে। নাহিদ ইসলাম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা এবং কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এই নাহিদ ইসলাম। আর এই নাহিদ ইসলামই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছিলেন এবং সফলও হয়েছিলেন। আর শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসতে পারে তাহলে এই নাহিদ ইসলামকেও ছাড় দিবে না, তাকেও কঠিন শাস্তির ব্যবস্থা করবে, এমনকি আওয়ামী লীগ সরকার তাকে ফাঁসির দড়িতে ঝোলাতেও পরোয়া করবে না। আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন আসিফ নজরুল। একজন শিক্ষক হিসেবে ছাত্রদের পাশে থেকে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন এই আসিফ নজরুল, যে কারণে আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও হাসিনা নিজেরও আসিফ নজরুলের প্রতি রয়েছে কঠিন আক্রোশ। আর যদি হাসিনা আবারও ক্ষমতায় আসতে পারে তাহলে আসিফ নজরুলকেও কঠিন শাস্তির আওতায় আনবে এবং কাদের মোল্লা, গোলাম আজম, সালাউদ্দিনের মতো তাকেও ফাঁসির দড়িতে ঝোলাবে। মাহফুজ আলম।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির একজন সমন্বয়ক হলেন মাহফুজ আলম। তাছাড়া তাকে শেখ হাসিনার পতনের মাস্টার মাইন্ডও বলা হয়ে থাকে। কারণ ছাত্র আন্দোলন চলাকালে যখন কেন্দ্রীয় 5 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়, তখন ছাত্র আন্দোলনকে বেগবান করতে যিনি পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন তিনিই হলেন মাহফুজ আলম, যে কারণে আওয়ামী লীগ কখনোই মাহফুজকে ছাড় দিবে না। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে হয়তো মাহফুজকেও ফাঁসির দড়িতে ঝোলাতে পারে, আর এটা কিন্তু মাহফুজ নিজেও জানে। খান তালাত মাহমুদ রাফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক হলেন খান তালাত মাহমুদ রাফি। ছাত্র আন্দোলন চলাকালে তিনি একাই পুলিশের সামনে দুহাত তুলে দাঁড়িয়ে পুলিশকে সামনের দিকে যেতে বাধা দিয়েছিলেন। এজন্য সারা দেশের মানুষের কাছে খুবই প্রশংসা পেয়েছিলেন তিনি। ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সকল ছাত্রছাত্রীকে মাঠে নামিয়েছিলেন এই খান তালাত মাহমুদ রাফি, এবং তিনি একাই চট্টগ্রামকে লিড দিয়ে গেছেন। আর আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে এই খান তালাত মাহমুদ রাফিও কঠিন শাস্তির সম্মুখীন হবে এবং এমনকি তাকে আজীবন কারাদণ্ডে অথবা ফাঁসির দড়িতেও ঝোলাতে পারে হাসিনা সরকার। আর এরকম সকল পরিস্থিতির জন্য সবসময় সাহসিকতার সাথে প্রস্তুত থাকে খান তালাত মাহমুদ রাফি। তিনি মরণকেও ভয় পায় না। সার্জিস আলম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ও ছাত্র নেতা হলেন সার্জিস আলম। ছাত্র আন্দোলন চলাকালে সার্জিস আলমের প্রতিটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছিল, আর তার ডাকেই ঢাকাসহ সারা দেশে অসংখ্য ছাত্রছাত্রী মাঠে নেমেছিল এবং শেখ হাসিনার পতনের অন্যতম মূল হোতাও ধরা হয় এই সার্জিস আলমকে। আর এজন্যই আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে তাহলে এই সার্জিসকেও ছাড় দিবে না এবং তাকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। হয় যাবজ্জীবন কারাদণ্ড দিবে, না হয় ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিতে পারে। হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ হলেন একজন বাংলাদেশি ছাত্রনেতা ও 2024 কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। মূলত যে কয়জন ছাত্রের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে তাদের মাঝে খুবই সাহসী একজন ছাত্রনেতা এই হাসনাত আবদুল্লাহ। তিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে কথা বলতে কখনো ভয় পান না। হাসিনা যদি আবার ক্ষমতায় আসে তাহলে হাসনাত আবদুল্লাহ কঠিন বিপদে পড়বে। এটা কিন্তু হাসনাত নিজেও বলে থাকে যে বিপ্লবী নেতা কারা। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যাদের গলায় ফাঁসির দড়ি ঝুলবে তারাই বিপ্লবী। আর এটা কিন্তু হাসনাত ঠিকই জানে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। মেজর ডালিম বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধে বীর উত্তম পুরস্কারপ্রাপ্ত বীর যোদ্ধা হলেন মেজর ডালিম। 1975 সালে 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন, যে কারণে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে মেজর ডালিমকে নিজ হাতে শাস্তি দিতে হন্যে হয়ে খুঁজেছে, কিন্তু পায়নি। কারণ মেজর ডালিম এতদিন আত্মগোপনে ছিলেন। গত কিছুদিন আগে মেজর ডালিমকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে দেখা যায়। আর হাসিনা সরকার যদি আবারও ক্ষমতায় আসতে পারে তাহলে মেজর ডালিমের কঠিন শাস্তির ব্যবস্থা করবে এবং সর্বশেষ ডালিমকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার বাবা ও তার পরিবারের স্বজনদের হত্যার বিচার করবে। শফিকুর রহমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমির হলেন শফিকুর রহমান। আর শফিকুর রহমানের জনপ্রিয়তা সারা দেশ জুড়ে রয়েছে। শেখ হাসিনাকে পতনের জন্য জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের ভূমিকা অনস্বীকার্য। তাছাড়া আওয়ামী লীগ কিন্তু জামায়াত ইসলামীকে একদমই দেখতে পারে না। এছাড়া শেখ হাসিনা পতনের পেছনে জামায়াতের বড় হাত রয়েছে। আর এজন্য জাতির কাকা ট্রাম্প এটা করতে পারল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের জাতির দুলাভাই একটা স্বপ্ন দেখাইছিল, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে। কাকে দিয়ে? আমাদের জাতির চাচা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে। কারণ জাতির আব্বা তো নাই, জাতির আব্বা তো অনেক আগেই জয় বাংলা হয়ে গেছে। এখন অনেকে স্বপ্ন দেখতেছিল যে জাতির কাকা জানুয়ারি 20 তারিখে শপথ গ্রহণ করবে। অনেকে তো কমেন্টও করছেন তোদেরকে 20 তারিখ পর্যন্তই দেখবো, জানুয়ারি 20 তারিখ পর্যন্তই দেখবো, তারপরে কোথায় যাবি, যেখান থেকে আইছিলি সেখানেই চলে যা। মানে আমি তো দুবাইতে ছিলাম, আপনারা জানেন, দেশে আসছি। এ ধরনের মন্তব্য অনেকে করছে তাদের জাতির কাকার ভরসায়। কিন্তু জাতির কাকা এটা করলো কি? ওরা একটু খড়কুটানে ভেসে থাকার চেষ্টা করছিল। হ্যাঁ, ওদের শেষ সম্বলটা ডোনাল্ড ট্রাম্প ছিল। এখন ডোনাল্ড ট্রাম্প কি করা শুরু করলো? ডোনাল্ড ট্রাম্প তো
স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। খড়কুটা কেড়ে নিচ্ছে, যে পানিটা একটু বেশি থাকবে সেই খড়কুটা কেড়ে নিচ্ছে। মোদি কি ভালো অবস্থানে আছে? মোদি ভালো অবস্থানে নাই। মোদি ওর গদি বাঁচানো নিয়ে ব্যস্ত। ও আবার শেখ হাসিনা গদি ফিরিয়ে দিবে কিভাবে? তার গদি তো টেকে না, কারণ জাতির চাচা তো বেইমানি শুরু করছে। জাতির চাচা এখন আর কথা শোনে না। জাতির চাচা ডোনাল্ড ট্রাম্প, সে জানে তার এই মুহূর্তে কাকে দরকার। তাকেই জাতির চাচা ডোনাল্ড ট্রাম্প খুঁজে বের করছে, খুঁজে নিয়ে নিছে। সেটা হচ্ছে তারেক রহমান। আপনারা জানেন তারেক রহমানকে ইনভাইট করছে ন্যাশনাল প্রেয়ার একটা ব্রেকফাস্টে। কারণ ডোনাল্ড ট্রাম্প জানে যে একটা নির্বাচন হইলে বিএনপি ক্ষমতায় আসবে, আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারেক রহমানের কাঁধে গিয়েই পড়বে। সেই ক্ষেত্রে তারেক রহমানকে যা লাগবে, হ্যাঁ, আমি বারবার করে বলছি, শুধু আমি না, আমরা যারা কথা বলি বারবার করে বলছি, আমেরিকার কোনো ব্যক্তির সাথে সম্পর্ক থাকে না। আমেরিকা ইন্ডিয়ার মতো বোকা না, কারণ তাদের পররাষ্ট্রনীতি এত দুর্বল না ইন্ডিয়ার মতো। ইন্ডিয়া তো যে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখে, যে কোনো দলের সাথে সম্পর্ক রাখে, কিন্তু আমেরিকার সম্পর্ক হচ্ছে দেশের সাথে। আপনি দেখেন ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক, সে যে সরকার আসুক, কোন সরকার গেল, কে আসলো, এটা ম্যাটার করে না। ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক, এটা আপনারা খুব ভালো করে জানেন, অনেক দিনের পুরনো বন্ধুত্ব। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে যে অন্য চায়নার সাথে বন্ধুত্ব করবে এটা তো না। ওরা দেশের সাথে সম্পর্ক করে, ওদের পররাষ্ট্রনীতি কখনো চেঞ্জ করে না। ওদের পররাষ্ট্রনীতি এত দুর্বল না। পররাষ্ট্রনীতি দুর্বল হলে পৃথিবীর সুপার পাওয়ার হইতে পারতো না। ওরা শেখ হাসিনার নতুন করে ক্ষমতায় দিয়ে সুযোগ সুবিধা নেবে, এই প্যারা নেবে না তো। ওরা চেষ্টা করবে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে তাকে ব্যবহার করো, তাকে ব্যবহার করে আমাদের স্বার্থ হাসিল করো। এটা হচ্ছে আমেরিকার পররাষ্ট্রনীতি। নতুন করে কাউকে বসাবে সেই পররাষ্ট্রনীতি আমেরিকা কিন্তু সেই পথে চলে না। শেখ হাসিনা একটা মানে সমকামী নির্বাচনের পরে কিন্তু মেনে নিয়েছিল না আমেরিকা, সমর্থন দিয়েছিল না। কেন? কারণ জানে নতুন একজনকে এনে বসায় আবার তার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে ছোট আপ। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের শেষ ভরসা ছিল জাতির চাচা আমাদের সাথে বেইমানি করে দিল। এখন আমাদের খড়কুটাও কেড়ে নিল, যে একটু স্বপ্ন দেখতেছিলাম। সাম্প্রতিক রাজনীতির মাঠে 15 তারিখ নিয়ে নানা আলোচনা হচ্ছে। অনেকেই জানতে চাইছেন আওয়ামী লীগের পরিকল্পনা কি। এই তারিখ কি স্রেফ একটি সাধারণ দিন, নাকি বড় কোনো ঘোষণা বা কর্মসূচি আসছে? 15 তারিখ আওয়ামী লীগের বড় ধরনের জনসভা, উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অথবা নতুন রাজনৈতিক কৌশল ঘোষণা করতে পারে। এছাড়াও সরকার বিরোধী আন্দোলনের জবাব দেওয়ার জন্য তারা শক্তিশালী বার্তা দিতে পারে। আমরা জানি জনগণ সবসময় বড় রাজনৈতিক ইভেন্ট নিয়ে আগ্রহী, তবে আমাদের উচিত সবকিছু ধৈর্য ধরে পর্যবেক্ষণ করা এবং সত্য মিথ্যা যাচাই করা। 15 তারিখ আসলে কি হয় তা সময় বলে দেবে, তবে আমরা আশা করি এটি দেশের উন্নয়নের জন্য ইতিবাচক কিছুই হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত? আওয়ামী লীগ 15 তারিখ কি করতে পারবে বলে মনে করেন? নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।